বিশ্বের নাম্বার 1 হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে 2 গুণ পর্যন্ত মজবুত ও কালো। তাই ডাবর আমলা। ভালোবাসা হবে মানে? ভালো বাসা হবে। দেখতে পারেন, পছন্দ হলে তো হলোই। আজ নয় থাক, কাল নয় আসা যাক। আজকে যেটা হতে পারে কালকের জন্য সেটা ফেলে রাখবেন কেন? একটু পরে সন্ধ্যা নামবে, মসজিদে আজান শুরু হবে, ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে যাবে, বাকিরা ঘরে ফিরবে, সূর্যটা ডুবে যাবে, অন্ধকারে খুব একটা ভালো বোঝা যাবে না। তাই চাচ্ছিলাম। আচ্ছা, আপনি কি পদ্য টদ্য মানে কবিতা টবিতা লেখেন নাকি? টদ্য না, পদ্য লিখি। আর টবিতা না, কবিতা লিখি। মাঝে মাঝে পত্রিকায় দেই, ছাপায় না। তাই তখন নিজেরটা নিজেই পড়ি। নিজের মনে নিজেই রাজা, নিজেই প্রজা। শুনবেন? কি কবিতা? না থাক, অন্য সময়। এই মুহূর্তে যা হতে পারে সেটা অন্য সময়ের জন্য রেখে দিচ্ছেন কেন? ওই যে সন্ধ্যা নামছে। আচ্ছা, এই টুলিটা কি এটা আপনার নাম্বার? ওটা আমার নাম্বার হতে যাবে কেন? আপনি বাড়িওয়ালা না? এটা আমার মামার নাম্বার, এই বাড়ির মালিক উনি। কারেন্ট আছে? আছে। গ্যাস আছে? আছে। পানি আছে? আছে। ইন্টারনেট আছে? ইন্টারনেট কানেকশন আছে, ডিশ কানেকশন আছে, ময়লাওয়ালা আছে, দারোয়ান আছে। আর কিছু? তাহলে তো সব ঠিকঠাক আছে। কালকে সকাল সকাল তাহলে দেখা হচ্ছে। আসি, ভালো থাকবেন। ওই বাম দিকে গেটটা, বামের গেটটা। ঠিক আছে, রাখেন। এই চেয়ারটা ধরে। কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে চলে আসলাম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কাকে চাচ্ছিলেন? জি, গতকালকে বাসা ভাড়ার ব্যাপারে কথা বলে গেছিলাম আমি। ওই আমাকে তো কেউ এরকম কোনো কিছু বলেনি। যা তো দ্রুত চাবিটা নিয়ে। থ্যাংক ইউ। আপনি কার সাথে কথা বললেন? আমি তো না, ওই যে এখানে ছিল একজন, এই যে ওনার সঙ্গে দেখলেন, গতকাল বললাম আজ সকাল সকাল চলে আসলাম মাল সামান নিয়ে। কিরে, উনি আজকে আসবেন এরকম কোনো কিছু গতকালকে তোকে বলে গেছিলেন? জি। তো তুই আমাকে বললি না কেন? না, উনি বলেছিলেন আসবেন, কিন্তু আচ্ছা, কিন্তু ঠিক আছে, আপনি উপরে যান, আমি বাজার থেকে ফিরে বাকি আলাপ করছি। ওকে, ঠিক আছে। আমি 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 দেন তো চারটা দেন। চলেন। আচ্ছা, আপনি তো বাসাটাই দেখলেন না, কোনো কিছু না দেখে না জেনে শুনে এভাবে একেবারে চলে এলেন। ভাষাটা ভালো লেগে গেল তো, তাই বাসাটা দেখার আর প্রয়োজন অনুভব করি নাই। গতকালকে তো আপনার সাথে বাসা ভাড়া নিয়ে কোনো কথাই হলো না। গতকাল হানিতে কি হয়েছে? আজকে হবে।
ভাড়া কত, এখানকার নিয়ম কানুন কি, কোনো কিছুই তো আপনি জানেন না। এত টেনশন নেওয়ার তো কিছু নাই। একবার যখন চলে আসছি সব কিছু জেনে নেব। আজকে জানবো, আজকে না হলে আগামীকাল জানবো, আগামীকাল না হলে আগামী পরশু জানবো, চাপ নাই। আচ্ছা ভাই দেবে, একটা দড়ি হবে, একটু রুমটার মাপ নেওয়া দরকার। আচ্ছা, আপনার ফ্যামিলি মেম্বার কতজন? একজন, কোনো ঝুট ঝামেলা নাই। সকালে হাওয়া খাওয়া, রাতে বাড়ি ফিরে কাহাত হয়ে শুয়ে পড়া। একজন তো ভাড়া হবে না। এখন একজন, কদিন পর দুজন, সামনে সংখ্যা শুধু বাড়তে থাকবে, কমার কোনো সম্ভাবনা নাই। কয়দিন পর দুজন মানে আপনার ওয়াইফ কতদিন পরে আসবে? যতদিন না বিয়ে হচ্ছে। মানে আপনি আপনি কি তাহলে ব্যাচেলার? ব্যাচেলার হয়ে ঢুকেছি, কিন্তু খুব বেশি দিন ব্যাচেলার থাকতে হবে না আমার ধারণা। খুব দ্রুত একটা ব্যবস্থা করে ফেলবো আমি নিশ্চিত। আপনি শুধু শুধু এত কষ্ট করছেন। আমার ধারণা মামা আপনাকে বাসা ভাড়া দিবে না। ধারণা দিয়ে তো জগৎ সংসার চলে না, জগৎ চলে ডকুমেন্টস দিয়ে। আপনার বাসা ভাড়ার কোথাও উল্লেখ ছিল না যে ব্যাচেলার ভাড়া দেওয়া হবে না। আপনি ভাড়া অন্যান্য সবকিছু সম্পর্কে মামার সাথে স্পষ্ট কথা বলে নেন, দোতলায় আছেন। ভাড়া প্রতি মাসে 8,000, 3 মাসের অ্যাডভান্স। 3 মাসে না, আমি আপনাকে একসাথে 6 মাসে অ্যাডভান্স দিয়ে দিই। সেটা আপনার ব্যাপার। তাহলে আমি প্রতি মাসের 20 তারিখের জন্য আপনার 6 মাসে ছটা চেক করে দিচ্ছি। চেক কেন? নগদ তো এই মুহূর্তে সাথে নেই। আরে নগদ নেই, ব্যাংক থেকে উঠিয়ে দিবেন। খামাকা চেকের পাতা কেন নষ্ট করবেন? আপনি প্লিজ আমাকে তুমি করে বলবেন। ওই প্রতি মাসের 15 তারিখে বেতনে চলে আসবে, তাই 20 তারিখের একটা চেক আপনি কষ্ট করে তুলে নেবেন। কোনো রকম কোনো সংশয় দিতে যাতে না থাকে, এজন্যই চেকটা দেয়া। আচ্ছা, আপনি কোথায় চাকরি করছেন? আপনি কিন্তু আমাকে আবার আপনি করে বলছেন। ঠিক আছে ঠিক আছে, তুমি কোথায় কাজ করছো? এই মুহূর্তে কোথাও করছি না, ইন্টারভিউ দিয়ে যাচ্ছি। তবে একটা একটা তো মিলেই যাবে। আর মিলে গেলে সবার আগে আপনাকে জানাবো। ঢাকা শহরে এই মুহূর্তে আপনি আমার একমাত্র গার্ডিয়ান। তুমি কি তোমার সমস্ত মালপত্র নিয়ে এসেছো? জি, মালপত্র আর তেমন কই, ওই একটা চেয়ার, একটা টেবিল আর মেঝের মাপ নিয়ে একটা তোষক বানিয়ে ফেলবো, বাস কমপ্লিট। এই সব? না, আরও কিছু ছিল মালপত্র। ওই আগের বাড়িওয়ালা 3 মাসের ভাড়া বাবদ খাট ফ্যান এগুলো সব রেখে দিয়েছে। আমি তোমার কাছ থেকে কোনো কিছু নেব না। তুমি এই মাসটা থেকে চলে যাবে, কোনো ভাড়া দিতে হবে না। আর চা ঠান্ডা হয়ে যাচ্ছে। বাসায় কেউ নেই? আপনার কাকে লাগবে বলেন, মামাকে না মামিকে, নাকি মামা মামি দুজনকেই ডেকে দেব? একটা হাতুড়িকে দরকার। আপনার কি মনে হয় এই বাসায় কেউ রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রির কাজ করে? না, এমনিতেই টুকটাক কাজের জন্য লোক থাকতে পারে না। আচ্ছা, না থাকলে নাই। হাতুড়ি কেন লাগবে মানে বললে দেখি কোনো বিকল্প ব্যবস্থা করতে পারি কিনা। দেয়ালে পেরেক মার। এ কাজ করা যাবে না। তাহলে মশারি টানাবো কিভাবে, আর দেয়ালে কাপড় ঝুলাবো কিভাবে? দেয়ালে টাঙানোর জন্য আঠা দিয়ে একটা হ্যাঙ্গার পাওয়া যায়, সেটা কিনে নেবেন। ওটা ব্যবহার করে দেখতে পারেন, টাকাটা থেকে ভালো হবে। ভালো বুদ্ধি দিচ্ছেন, চমৎকার একটা বুদ্ধির জন্য আপনাকে ধন্যবাদ। যদিও মেয়েদের এত বুদ্ধি থাকা কিন্তু ভালো না, এটা জানেন তো। জানি,
বুদ্ধিমানরা ঠকে যায় আর বোকারা সুখী হয়। সুন্দরী মেয়েরা অবশ্য বোকা হয়, সেদিক থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন। কটা বাজে? হ্যালো ভাই, কি ইন্টারভিউ দিতে আসছো? না, আমি নিতে আসছি। মানে মানে ইন্টারভিউ দিতে দিতে টায়ার্ড হয়ে গেছি, ভালো আজকে ইন্টারভিউ নিব। কার ইন্টারভিউ নেবেন? ওই যে যারা আমাদের ইন্টারভিউ নেয় সবসময়, আজকে তাদের ইন্টারভিউ নেব। নিতে পারবেন? পারবো না কেন? তাহলে তো আপনার চাকরি হবে না। এমনি কোথায় হচ্ছে, এমনি হবে না অমনি হবে না। যদি অপমান করে? আরে ভাই, যুদ্ধের ময়দানে যাচ্ছেন আর ভাবতেছেন আপনাকে রসগোল্লা খাওয়াবে? হ্যাঁ, অপমান অপদস্থ করবেন, এটা হতেই পারে না। যদি রুম থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়? ইন্টারভিউ শেষে তো এমনিতেও বের হতে হবে, কিন্তু সেই বের হওয়াটা হচ্ছে গিয়ে টেনশনের, বিরক্তিকর। এই বের হওয়াটা হবে বীরত্বের, এক্সাইটিং কিছু হয়ে যেতে পারে ভাই। কি পারে না? ইন্টারভিউ নিতে যাচ্ছেন, এটাই তো এক্সাইটিং। জীবনকে বোতলবন্দি না করে একটু মুক্ত করার চেষ্টা করছে। মিস্টার আসিফ সাহেব। ওই যে ভাই, আমার ডাক করছে, আমি যাই। ভাই, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? সাজ্জাদ চৌধুরী। আপনার নাম? হারুন রশিদ। আপনার নাম? মাসুম সেন্ট্রাল। তাহলে ইন্টারভিউ কি আপনারাই নিচ্ছেন? কেন বলুন তো? না, যে বা যারা ইন্টারভিউ নিবে তাদের সাথে আমার কিছু কথা ছিল। ঠিক আছে, বলুন। তা এখানে চাকরি কয় ঘন্টা করতে হবে? 8 ঘন্টা। বেতন কত? বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আচ্ছা, তো অফিস টাইম কটা থেকে কটা পর্যন্ত? 9টা থেকে 6টা, মাঝখানে 1 ঘন্টা লাঞ্চ ব্রেক। ওই ওভার টাইম আছে? মাঝে মাঝে। চাকরির মেয়াদ কতদিন? আপনি যতদিন সার্ভিস দিতে পারবেন। গুড, ভেরি গুড। আর কিছু মনে না করলে আপনাদের পদবি কি আমি জানতে পারি? আপনি কি আমাদের ইন্টারভিউ নিতে আসছেন নাকি আপনার ইন্টারভিউ দিতে আসছেন? দুইটাই। আগে নিজে জানি, তারপর আপনাদেরকে জানাই, তারপর উভয় পক্ষ মিলে আমরা সিদ্ধান্ত নিব। আপনারা সিদ্ধান্ত নিবেন আমাকে চাকরি দেওয়া যায় কিনা, আমি সিদ্ধান্ত নিব এই অফিসে কাজ করা যায় কিনা। কিন্তু যতটুকু দেখলাম আপনার তো কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নাই। অবশ্যই নাই, এখানে নাই, তবে ইউরোপে আছে। ওখানে পার্ট টাইম আছে এবং কিছু চুক্তিভিত্তিক শর্ট টাইম কাজ করেছিলাম, সেটা এখানে উল্লেখযোগ্য না দেখে আমি এখানে মেনশন করিনি। সবাই তো ইউরোপ আমেরিকা যেতে চায়, আপনি এখান থেকে কেন আসলেন? সবার চাওয়া পাওয়া আর আমার চাওয়া পাওয়া তো আর এক না। যেমন ধরেন, আমার পছন্দ ইলিশ মাছ, শুটকি মাছ, ভেটকি মাছ, আর ওদের পছন্দ স্যালমন ফিশ। এটা 2 চোখের বিষ। আমাদের দেশের মা বোনেরা অন্যায় পরে 3.5 হাত 4 হাত লম্বা, তারপর পায়জামা, জামার কাপড় যোগ করলে তো আরো কত কাপড় পরে। আর ওখানকার দেশে মেয়েরা কাপড়ের অভাবে স্কার্ট পরে, আর এখন তো অভাবে না, কৃপণতা করে পরে, কিন্তু বলে এটা নাকি ফ্যাশন। ওদের এইসব আধুনিকতার অভাব, কৃপণতা এইসব আমি নিতে পারতেছিলাম। শুধু এইসব কারণে আপনি চলে আসলেন? না ভাই, ওরা নাকি কথা বলে না, সবাই কেমন জানি দম মেরে থাকে, কথা বললেই লস, সারাক্ষণ শুধু লাভ লসের হিসাব করতে থাকে। এই কথা না বলতে বলতে একসময় মানসিক সমস্যায় ভোগে। তারপর এই জমানো কথাগুলো বলার জন্য একজন ডাক্তারকে টাকা দিয়ে দিনের পর দিন তাকে গিয়ে কথাগুলো বলে এবং একের পর এক ওষুধ দিলে। বলেন? আর এখানে দেখেন, সব কিছু এক আড্ডাতেই সমাধান। অফিসের আড্ডা অফিসের সমাধান, বন্ধুদের আড্ডায় ব্যক্তিগত ব্যক্তিত্বের সমাধান, পারিবারিক আড্ডায় পারিবারিক সমাধান, আর বউয়ের কাছে জীবনের যত জটিল সমস্যা আছে সব কিছু সমাধান। আর ওদের আড্ডা নাইতে বন্ধুত্ব নাই, পরিবার নাই বললেই চলে, আর বউ আর ওই যে কাজ, সারাক্ষণ ওই লাভ লসের পাল্লায় ভাবতে থাকে। ঠিক আছে, তাহলে আমরা আপনার সাথে আড্ডা দিতে দিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করব। আচ্ছা, তাহলে আমাদের ইন্টারভিউ এখন এটার বিষয়টা কোথায় দাঁড়ালো? এখনই বলা যাচ্ছে। আচ্ছা, আপনাকে জানিয়ে দেওয়া হবে পুরো ইন্টারভিউটা শেষ হোক, আমরা একটা মিটিং করবো, আপনি জেনে যাবেন। ঠিক আছে, আপনি আজকে আসতে পারেন।
সোমবার দিন রশিদ সাহেব ওনার ছেলেকে নিয়ে আমাদের বাসায় আসবেন। হঠাৎ কি কারণ? ছেলেকে দেখাতে আর অন্যকে একটু দেখতে। আপা দুলা ভাইকে জানিয়েছো? হ্যাঁ জানিয়েছি, কথা হয়েছে আমার আপাদুল ভাইয়ের সাথে। ওনারা বললেন যে আগে সবকিছু ফাইনাল হোক, তারপর আসবেন। আর তারপর তুমি একটু অনন্যার সাথে কথা বলে নিও। ছেলের খোঁজ নিয়েছো নাকি? আরে আগে ওরা খোঁজ খবর করুক, তারপরে তো আমরা। হ্যাঁ সেটাই, তারপরেও একটু খোঁজ টোজ নেওয়া দরকার। হ্যাঁ ওটা দেখা যাবে। ভাই, আমি একটা মেয়ের খোঁজ খবর নিতে আসছি আর কি। আপনি কি মুজাম্মেল সাহেবকে চেনেন? হ্যাঁ চিনি তো, উনি খুবই ভালো মানুষ। ওনার একটা ভাগ্নি আছে, এরা এখানে আসে, খুবই সুন্দরী। সেই সুন্দরী মেয়েটার খোঁজে নিতে চাচ্ছিলাম আমি। ওনার সম্বন্ধে তো আমি কিছু জানি না, তবে ওই যে একটা লোক গেল না এখানে, উনি মুজাম্মেল সাহেবের বাসায় ভাড়া থাকেন, উনি হয়তো বলতে পারবেন। তাই? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসি তাহলে ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব কি খুব ব্যস্ত? আপাতত না। কেন? আচ্ছা, মোজাম্মেল সাহেবের বাড়ির ভাড়াটিয়া তো আপনি, তাই না? মোজাম্মেল সাহেব আমার আঙ্কেল হন। কি জানতে চান সরাসরি বলেন। ওনার এক ভাগ্নি আছে না, কি যেন নাম তার? অনন্যা। অনন্যা। আচ্ছা, মেয়েটা কেমন? ভালো, খুব ভালো। আপনি কিভাবে বুঝলেন? দলমত নির্বিশেষে হেসে হেসে কথা বলে। তাই নাকি? সবার সাথে হেসে হেসে কথা বলে? সব সময় না, মাঝে মাঝে অর্ধেক হেসে অর্ধেক রেখে কথা বলে। এটা আবার কি রকম কথা? মানে ধরেন এখন হাসলো, এরপর মনে করে করে হাসলো একটু, অনেকটা গরুর জাবর কাটার মতন, বুঝলেন? আচ্ছা ভাই, আপনার স্ত্রীর সাথে কি একইভাবে কথা বলে? আমার স্ত্রী নেই, মারা গেছে। কি বলেন? আমি তো বিয়েই করি নাই। ও, তার মানে অবিবাহিতদের সাথে হেসে হেসে রসালাপ করে, তাই তো? রসালাপ করে তো বলি নাই, বলেছি রস বোধ আছে, মজা করে কথা বলে। এবার বুঝলেন? মজা করে নিশ্চয়ই কষ্টের কথা বলে না? না, এখন বলে না, কিন্তু ভবিষ্যতে যে বলবে না তার তো কোনো গ্যারান্টি নেই, বলতেই পারে। আপনি এত কথা জিজ্ঞেস করছেন কেন? আর জিজ্ঞাসা করবো না, আমার যা জানার জেনে গেছি। কি জানতে আসলেন আর কি জেনে গেলেন তাই তো বুঝলাম না। নেন ভাই। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাই, এই যে এভাবে চাকরির পিছনে না দৌড়ায় একটা ব্যবসার জন্য অ্যাঙ্গার করলেও তো পারে। ব্যবসায় ভাই পুঁজি সমস্যা, তার উপর জিনিসপত্রের দাম যেরকম কান ধরে উঠবোস করে, তাতে করে আমাদের আম ছালা দুই নাই হইল। এখন তো তারপরেও কাঁধে ব্যাগ দুলিয়ে চাকরি করছি, তখন দেখা গেল রাস্তাঘাটে ভাঙারি খুঁজবো। এছাড়া আরো একটা সমস্যা আছে ভাই। কি? বিয়ের বাজারে মেয়ে পক্ষ মধ্যবিত্তের ব্যবসায় ভরসা পায় না, সেই জন্য তাদের কাছে সহজে কোনো মেয়েও বিয়ে দিতে চায় না। আর বয়সে পাক ধরলে তখন যদি কোনো ব্যবস্থা হয় সেটা আলাদা ব্যাপার, সেটাকে অবশ্য আপনি সৌভাগ্য বলতে পারেন। তাহলে চাকরিটা কি শুধু বিয়ের জন্য? অবশ্যই ভাই, আপনি খোঁজ নিয়ে দেখেন, ছেলেরা চাকরির বাজার দাপায় বেড়ায় শুধুমাত্র বিয়ে করার জন্য। বিয়েটা হয়ে যাওয়ার পরে আপনি চাকরি বলেন, ব্যবসা বলেন, দালালি বলেন, সবকিছুই আসলে ধান্দা। আর এই ধান্দাটার মূল কারণ হচ্ছে টাকা।
বিয়ের পরে টাকাটাই বড় ব্যাপার। সেই টাকা কিভাবে আসলো, কোন এতে আসলো, এটা কোনো ব্যাপারই না। তাই নাকি? কেন, আপনার কি মনে হয় আপনি এক চাকরিতে লাইফ পার করে দিবেন? এতই সহজ। তাছাড়া প্রাইভেট জব হচ্ছে ম্যাজিকের মতো, এই আছে এই ফুরুত নাই। আপনার একটা বায়োডাটা আমার হোয়াটসঅ্যাপে একটু আজকে পাঠিয়ে দিন তো। সেটা না হয় পাঠাইলাম, কিন্তু ভাই মানে বলা যাবে কি যে কোন কোম্পানিতে অ্যাপ্লাই করবেন? চাকরির জন্য তো অনেক অ্যাপ্লাই করলেন, এবার একটু বিয়ের কোম্পানিতে অ্যাপ্লাই করে দেখেন। কি যে বলেন না ভাই। চাকরি পেলে কি বিয়ে করবেন? অবশ্যই ভাই, 100% শিওর। আমি যদি আজকে চাকরি পাই, আমি আজকেই বিয়ের জন্য পায়তারা শুরু করব। আগের চাকরির সময় পাত্রীও ঠিক হইলো, হঠাৎ করে চাকরিটা নোট হয়ে গেল। এই খবরটা যেন পাত্রীপক্ষকে এমনি টের পাইলো, শুই না তারা বিয়েটাও নোট করে দিল। সেই থেকে বিয়ে আর চাকরি নোট হওয়ার পরে আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছি, বুঝলেন? আপনার বিয়েতে কিন্তু আমাকে দাওয়াত দিতে হবে। অবশ্যই ভাই, আমি আপনাকে অগ্রিম বিয়ের দাওয়াত দিয়ে দিলাম। তো ভাই একটা ব্যাপার বুঝলাম, মানে কি বুঝেন নাই? মানে আপনি বায়োডাটা চাইলেন, তাড়াতাড়ি বায়োডাটা পাঠিয়ে দিন, দেখবেন আপনার চাকরি খুব দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই আপনি মজা নিয়েন না ভাই, এখন আর মজা নিতে ভাল লাগে না। কতজন দোস্ত বন্ধু আমারে আশা দিছে, ফাইনালি শেষ পর্যন্ত কিছুই হয় নাই। আপনার সাথে আমার 2 দিনের পরিচয়, আপনাকে আমার ভালো লাগছে। শুধু শুধু আশা দিয়ে এই ভালো লাগাটা কেন নষ্ট করতেছেন ভাই? আমার নিজেদের পরিবারের মধ্যেই আমার এক কাজিন আছে, খুবই সুন্দরী। আমার ধারণা সে আমার মনে মনে পছন্দ করে, কিন্তু মুখে কিছু বলতে পারে না। চাকরিটা পেলেই ভাই আমি প্রস্তাব পাঠাবো। আর সুন্দরী মানুষ তো বলা যায় না, যে কোনো সময় বিয়ে হয়ে যেতে পারে। ঠিক আছে। বিশ্বের নাম্বার 1 হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে 2 গুণ পর্যন্ত মজবুত ও কালো, তাই ডাবর আমলা। প্লিজ সাউন্ড খুব। শুনছ? হ্যাঁ, আজকে যে রশিদ সাহেব আর তার ছেলের আসার কথা ছিল, ওটা ক্যান্সেল। কেন? কি বলে কি নাকি ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে? আমি এত কষ্ট করে এত কিছু আয়োজন করলাম, আর এখন হুট করে কেন আসবে না? ওরা নাকি অনন্যাকে নিয়ে কি সব কথা শুনেছে। মানে? কোন নাকি ছেলে ওদেরকে ফোন করে বলেছে অনন্যার সাথে ওর সম্পর্ক আছে। মিথ্যা কথা। এরকম কিছু হলে অনন্যা আমাকে বলতো, আর আমিও সেটা তোমাকে বলতাম। এরকম আয়োজন করে তো বসে থাকতাম না। আজকাল মানুষজন না, মানে কোথার থেকে কি সব কথা শুনে মুখের উপরে এমনভাবে উল্টাপাল্টা কথা বলে মনটা খারাপ হয়ে যায়। তারপরও তুমি একটু অনন্যাকে জিজ্ঞেস করে দেখো। হ্যাঁ, সেটা করব। কিন্তু আমি ভাবছি আপা দুলাভাই যদি শোনে ওনাদের মেয়ে সম্পর্কে এরকম কথা বলা হচ্ছে, কি মনে করবে? বিচ্ছিরি একটা বিষয় হলো। কোথায় যাচ্ছ? আমি সব শুনেছি। কে এবং কেন আমার নাম এরকম মিথ্যাচার করছে সেটা খোঁজ নিতে যাচ্ছি। দাঁড়াও, তুমি কাউকে সন্দেহ করছো? আরে সরি, আমি লক্ষ্য করিনি। আপনি আমার সম্পর্কে কাউকে কিছু বলেছেন? আপনার সম্পর্কে তো আমি কিছু জানি না, প্লাস এটা আমার ডিউটিও না।
আমি গতকালকে দেখেছি গেটের সামনে আপনি একটা লোকের সাথে কথা বলছিলেন এবং স্পষ্ট আমি আমার নামটা শুনতে পেয়েছি। কে আমার নামটা নিয়েছে, কেন নিয়েছে সেটা বলুন। ও হ্যাঁ 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 হ্যাঁ, একজন লোক উনি জিজ্ঞেস করছিল যে আপনাকে চিনি কিনা। আমি বললাম চিনি। জিজ্ঞেস করলো আপনার সাথে আমার সম্পর্ক কিরকম। বললাম ভালো। আবার জিজ্ঞেস করলো আপনি মানুষ হিসেবে কিরকম। আমি বললাম খুবই ভালো। তখন উনি জিজ্ঞেস করলো যে আপনি যে ভালো সেটা আমি কিভাবে জানি। আমি বললাম যে আমার সাথে কথা হয়েছে এইভাবে জানি। তারপর আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি রাগী নাকি নর্মাল। বললাম মাঝামাঝি। তারপর জিজ্ঞাসা করলো কি এরকম মাঝামাঝি। আমি বললাম যে মজা করে কথা বলে। আপনাকে এসব কথা বলতে কে বলেছে? আপনি আপনার সাথে কবে মজা করে কথা বললাম? আচ্ছা তাহলে কি আমার বলা উচিত ছিল যে আপনি বদরাগী বদমেজাজি? এরপর কেউ জিজ্ঞেস করলে অবশ্যই এটাই বলতে হবে এখন থেকে। থাক, আপনাকে আর কিছু বলতে হবে না। কথা নেই বার্তা নেই, একটা বাসা ফাঁকা পেয়েছেন, ব্যাগ এন্ড ব্যাগেজ উঠিয়ে চলে এসেছেন। আচ্ছা হয়েছে তো, অনন্যা অনেক বলেছে, এবার নিচে যাও। উনি অনেক বড় একটা অন্যায় করেছে। উনি মামার কাছে গিয়ে এমন ভাবে প্রিটেন্ড করেছে যে ভাড়া বাদে বাকি সব ব্যাপার ওনার সাথে আমার কথা হয়ে গেছে, অথচ তুমি তো জানো ওনার সাথে আমার কোনো কিছু নিয়ে কথাই হয়নি। শুনুন, এই বাসায় রাত 11টার পর গেট বন্ধ, তালা ঝুলবে, ঢুকতে পারবেন না। আর বাসায় বন্ধু বান্ধব আড্ডাবাজি এগুলো কোনো কিছু চলবে না। জোরে কথা বলা নিষেধ। এখন কিন্তু আপনি জোরে কথা বলছেন। কি বললেন? চা খাবেন? আমি তো খুব ভালো চা বানাতে পারি, বানিয়ে নিয়ে আসবো। কাল যে লোককে আপনি এত ভালো ভালো কথা বলেছেন সেই লোক তো ধরেই নিয়েছে আপনার সাথে অনন্যার বিশেষ কোনো রিলেশন আছে। আজকে যে পাত্রপক্ষের অনন্যাকে দেখতে আসার কথা ছিল তারা আসবে না বলে দিয়েছে। অনন্যার মনটা খুবই খারাপ হয়েছে। পাত্রপক্ষ দেখতে আসেননি সেজন্য না, তার নামে যে রিমার্কটা ছড়ানো হয়েছে সেই জন্য। আপনি ওর কথা কিছু মনে করবেন না। ছাদ ভরা এত হ্যাঙ্গার লাগিয়েছেন কেন? কাপড় শুকানোর জন্য। এতে কাপড়ে ভাঁজও পড়ে না এবং খুব দ্রুত শুকিয়ে যায়। আলমারির প্রয়োজন পড়ে না। আর এই যে ন্যাচারাল হাওয়া বাতাসের কারণে একটা সুগন্ধ থাকে, পারফিউমের প্রয়োজন পড়ে না। মাথা ভরা তো বুদ্ধি আপনার দেখছি, কথাও বলেন মজা করে। বুদ্ধি তো আপনারও কম না। আর এভাবে মন ভালো করার জন্য মন ভালো করার যে পদ্ধতিটা আপনার সেটা খুবই আন্তরিক। এরকম আন্তরিকভাবে সবসময় আমাকে ভুলগুলো ধরিয়ে দিবেন। আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা। এক মিনিট। মামা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছে। হসপিটালে ফোন করছি, লাইন এঙ্গেজ পাচ্ছি, আমাদের পরিচিত ডাক্তারকেও ফোন হচ্ছে না। কি করবো কিছু বুঝতে পারছি না। মামি খুব ভেঙে পড়েছে। আচ্ছা সমস্যা নেই, আমি আমার পরিচিত ডাক্তার আছে একজন, ওই ফোন দিলেই চলে আসবে। আপনি কিছু মনে না করলে আমার সাথে একটু নিচে যাবেন? আপনাকে দেখলে মামির টেনশন কিছুটা কমতে পারে। আপনাকে দেখে তো অনেক নার্ভাস মনে হচ্ছে। এরকম সিচুয়েশনে আগে কখনো পড়িনি তো। ঠিক আছে, আমি ঠিকানা এসএমএস করে দিচ্ছি, উনি চলে আসলেই হবে। অ্যাম্বুলেন্স খবর দিব? না না, ডাক্তারকে ফোন দিয়েছি, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আগে আসুক, দেখুক, বলুক, এরপর আমরা সিদ্ধান্ত নিই। উনি যেটা বলে সেটা করা যাবে। আমি ভীষণ নার্ভাস ফিল করছি। আসলে এরকম সিচুয়েশন আগে কখনো ফেস করিনি তো। তা মানুষ অসুস্থ হতেই পারে, আপনি নার্ভাস হচ্ছেন কেন? নার্ভাস হওয়ার কিছু নেই। আমরা এখন রোগীর সামনে আছি, ওনার সামনে আমরা হাসি মুখে থাকি, দেখবেন উনিও দ্রুত সুস্থ হয়ে যাবে। আপনি প্লিজ যাবেন না, হ্যাঁ কিছুক্ষণ থাকেন। হ্যাঁ শিওর। একটা কাজ করুন, আপনি আপনার ভাগ্নিকে এক কাপ চা বানাতে, ইনফ্যাক্ট সবার জন্য চা বানাতে বলুন। আমরা সবাই মিলে চা খাই, দেখবেন ভালো লাগবে। একটু চা করে নিয়ে আসুন। আপনি চা খাবেন? ইচ্ছে হবে না, চা খেলে ঠিক হয়ে যাবে। টেনশনটা একটু বেশি করে ফেলেছেন। ভয়ের কোনো কারণ নেই, আপনার তেমন কিছু হয়নি। ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। তবে আপনার রেস্ট দরকার, আপনি একটা ঘুম দেন।
আসি। চল। আপনি এত রাতে এত কষ্ট করে আমাদের এখানে এসেছেন, অনেক কষ্ট করলেন। কিভাবে যে আপনাকে কৃতজ্ঞতা জানাবো বুঝতে পারছি না। এটাতে কি? খুব সামান্য একটু সম্মানী। আপনি তো আসিফের মামি। আসিফের মামি মানে তো আমারও মামি। এখন মামা মামির কাছ থেকে যদি টাকা নেই তাহলে ভাগ্নের সম্মান থাকবে? মামি, টেমার কার্ডটা রাখুন। এরপর যে কোনো সময় যে কোনো সমস্যায় আমাকে কল করবেন, চলে আসবো। হাজার হলেও আসিফের বন্ধু বলে কথা। মামি, এক কাজ করুন না, আপনারা একদিন আমার বাসায় আসুন। আমার ওয়াইফ খুবই খুশি হবে। গ্রামের মেয়ে তো গল্প করতে খুব পছন্দ করে। আসিফকে তো কত বলি, অত একদিনও যায় না। আচ্ছা, তুই কতদিন আছিস? আছি, বেশি দিন নাই। হ্যালো, হ্যাঁ এই যে রওনা দিচ্ছি। ওকে, বাই। আমার ওয়াইফ জেনে নিল কোথায় আছি আর কতক্ষণ লাগবে। আমি বাসায় না যাওয়া পর্যন্ত টেনশন করে আর আমার জন্য ওয়েট করে। তাড়াতাড়ি চল, আদারওয়াইজ একটু পর আবার ফোন করবে। হ্যাঁ, অপেক্ষা করাটাও মজার, ওটাও মজার। তাই নাকি? তুই এক কাজ কর, তুই বিয়েটা করে ফেল। তোর জন্য অপেক্ষাটা আরো বেশি মজার হবে। মামি, এক কাজ করেন, ওর জন্য সুন্দর একটা মেয়ে দেখে ওকে বিয়ে দিয়ে দেন। আর ওর বিয়েতে আমরা সবাই খুব মজা করবো আর হই হুল্লোড় করবো। তোমরা দেরি হয়ে যাচ্ছে, চল 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 আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জয়েন করেছো কোথাও? না, হ্যাঁ, এখনো ইন্টারভিউ দিয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া চলাফেরা করছো কিভাবে? তোমার মার কাছে শুনলাম তুমি নাকি টাকা পয়সা, চেক বই, ক্রেডিট কার্ড, এটিএম কার্ড কিছুই নাওনি, এমনকি জামা কাপড় নাওনি। কপর্দক শূন্যভাবে সার্ভাইভ করার প্র্যাকটিস করছিলাম। আর প্র্যাকটিস করতে হবে না, তোমার মা তোমার চিন্তায় অস্থির হয়ে আছে। দ্রুত ফিরে আসো। অফিস কেমন লাগছে? হ্যালো, তুমি নাকি অফিসিয়ালি যাদেরকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে তাদের ফাইলগুলো আবার বিবেচনা করতে বলেছো? জি। তোমার কি মনে হয় যে বিবেচনা ছাড়াই ওদেরকে সাসপেন্ড করা হয়েছে? হ্যাঁ, আমি ওটা বলছি না। আমি বলছি যে লজিকে তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে, সেই লজিকটা আমার কাছে পুরোপুরি সঠিক মনে হয়। কিরকম? আমার কাছে মনে হয় কি বাবা, এই প্রাইভেট কোম্পানিগুলোতে কারো বয়স যখন 50-এর কাছাকাছি চলে আসে, তখন তাকে ছাঁটাই করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই প্রকৃতিতে তাদের ছাঁটাই করা হচ্ছে, অথচ পেছনে ফিরে দেখলে ওনাদের পরিশ্রমের কারণেই কোম্পানিগুলো আজকে এই পর্যন্ত আসছে। তোমার কথা ঠিক, কিন্তু বিনিময়ে তো তাদেরকে বিশাল অঙ্কের বেতন দেওয়া হয়েছে। এদের একজনের বেতন থেকে কমপক্ষে এখন 3 জন এনার্জেটিক ইয়াং ম্যান রাখা যায়। তাতে কোম্পানি কত লাভ হয় জানো? জানি বাবা, কিন্তু শুধু লাভ লসের হিসাব কষে চাকরি দেয়া এবং চাকরি নেয়া, এগুলো কি শুধু কোম্পানির কাজ? মানুষের মানবিকতা, মানবিক মূল্যবোধ, এগুলো কি কিছু থাকবে না? মানবতার জন্য এতিমখানায়, মাদ্রাসায়, মসজিদে, এমনকি মানবিক সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোতেও ব্যাপকভাবে দান করা হচ্ছে। নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমাদের কোম্পানির যারা চাকরি করছে তাদের চাকরির শেষের দিকে যদি আমরা একটা ভালো অঙ্কের আর্থিক সাহায্য নিশ্চয়তা দিতে পারি, তাহলে তারা আরো উৎসাহিত হবে। এটা সরকারি প্রতিষ্ঠান না, এখানে প্রতি বৎসর সরকারকে বিশাল অঙ্কের টাকা ট্যাক্স দিতে হয়। বাবা, 48-50 বছর একটা লোকের যখন চাকরি চলে যায়, তখন সে পরিবার নিয়ে একটা হুমকির মধ্যে পড়ে। বেঁচে থাকার তাগিদে তখন তার ন্যায় অন্যায় বোধ লোপ পায়।
এটা তার পরিবার এবং সমাজ দুটোই কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যায়। তুমি যা বলছো তার জন্য আলাদা প্রতিষ্ঠান আছে। তোমাকে আমি বিদেশে পাঠিয়েছি উন্নত লেখাপড়া শিখে দেশে এসে ব্যবসা বাণিজ্য উন্নতি করবে, লোকাল প্রতিষ্ঠানগুলোকে বিশ্বব্যাপী ছড়িয়ে গ্লোবালি ফাইট করবে, দেশ ও দশের মাথা উঁচু করবে। আমিও তো তাই চাই বাবা, শুধু আর্থিকভাবে না, আমরা কতটা মানবিকভাবে জাতিগতভাবে কতটা উন্নত সেটাও সবাইকে দেখিয়ে দিতে চাই। উল্টো পথে হেঁটে শুধু পেছনেই যাবে, সামনে না। বেটার তুমি তোমার বাবার কোম্পানিতে না, কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জয়েন করে অভিজ্ঞতা অর্জন করো, ওদের সাথে জাম্প করো, ফলো করো, সার্ভ করো, দেন এখানে আসো। আমরা কি শুধু সবসময় ফলো করে যাব? আমাদের নিজস্ব বলে কিছু থাকবে না, যেটা আমাদের একান্তই নিজস্ব, আমাদের দেশীয়। আমার যা বলার আমি তোমাকে বললাম, এখন অন্য কোথাও কাজ করে নিজের যোগ্যতা চিন্তা চেতনা যাচাই করে দেখো। ভাই 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 আপনি কি ম্যাজিশিয়ান ভাই? কেন? বায়োডাটাটা দিতে না দিতেই ডাক পড়লো, ইন্টারভিউ দিতে গেলাম। কিসের ইন্টারভিউ? সাথে সাথে জয়েনিং লেটার ধরায় দিল। বেতন যা ধরছে মাশাআল্লাহ, আমার চাওয়ার চাইতে অনেক বেশি। এত ভালো, এখন মনোযোগ দিয়ে কাজটা করেন যান। জি ভাই। এই না, এটা কি বিয়ের কার্ড? বলেন কি, আপনি তো আমার থেকে বড় ম্যাজিশিয়ান। চাকরি পাইতে না পাইতে পাত্রী রেডি? হ্যাঁ ভাই, কার্ডটা রেডি, পাত্রী এখনো রেডি। ওই যে বলছিলাম না আমার এক কাজিন আছে, ওকে বললেই আমি আপনাকে বলবো, আপনি শুধু এই যে এই জায়গায় নামটা লিখে। কংগ্রাচুলেশনস ভাই। থ্যাংক ইউ খুব খুশি হলাম ভাই। চলেন আমি আপনাকে এক কাপ চা খাওয়াই। চা তো খাইলাম এক কাপ। ভাই আবার খাবেন? চলেন না, এই খুশিতে এক কাপ চা খাবেন। চলেন চলেন চলেন। কামরুলকে বলো গেট খুলে দিতে। বলতে হবে না, দেয়াল টপকে ঢুকছে। আচ্ছা, আশেপাশের লোকজন দেখলে কি বলবে? কালকে এটা বলতে হবে তাকে। জি মামি। ছেলে কিন্তু বেকার। জানি। আপাদুলা ভাইকে আমি কিভাবে ম্যানেজ করব? বেশি দিন বেকার থাকবে বলে মনে হচ্ছে না আমার। তাই? কিভাবে মনে হলো? একটা রহস্য আছে। কি রহস্য? ওই যে ডাক্তার বন্ধুটা বললো না, এবার কতদিন থাকবি, তার মানে কি? মানে কি? এটাই তো রহস্য। এটার মানে হতে পারে এ বাসায় আর কতদিন থাকবি, অথবা এভাবে আর কতদিন থাকবি, নাকি এই দেশে আর কতদিন থাকবি। দরজার আড়াল থেকে কথা শুনে শুনে অনেক দূরে এগিয়ে গেছো। এখন আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রহস্যের জট খুলতে হবে না। যাও ঘুমাতে যাও। তুমি নিজেও ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও। আপনাকে কালকে গেট কে খুলে দিয়েছে? কেউ না, দেয়াল টপকে ঢুকেছে। আপনার মতো এরকম একজন লোক রাত বিরাতে একটা ভদ্রলোকের বাড়িতে দেয়াল টপকে ঢুকছে, আশেপাশের মানুষ দেখলে কি বলবে জানেন? অবশ্যই ভালো কিছু বলবে না। রাত 11টার পরে এই বাড়িতে ঢোকা নিষেধ, আপনি কি জানেন না? জি সরি, এরকম আর কখনো হবে না। প্লিজ এইভাবে আমাকে উকিলদের মতো জেরা করবেন না। বিশ্বাস করেন, আর কোনো চোর ডাকাত কিংবা দুর্বৃত্তবাজ না। আমি তো আপনাকে এসব কিছুই বলিনি। আমি বলছি আপনার কারণে রাস্তার যে কেউ আমাকে কথা শোনাবে, আমাকে নিয়ে আপনাকে নিয়ে সন্দেহ করবে,
আপনি দেয়াল টপকে ঢুকবেন, সেটা অন্য কেউ দেখে উল্টাপাল্টা কিছু ভাববে, এটা তো হতে পারে না। অবশ্যই পারে না হতে, কিন্তু আপনি আমাকে এইসব নিয়ে যখন তখন যাচ্ছে তাই ভাবে যা খুশি বলতে পারবেন, এটা হতে পারে, তাই না? আপনি অন্যায় করবেন, আমি আপনাকে এটা নিয়ে কিছু বলতেও পারবো না। বলেন। যা ইচ্ছা আপনি তাই বল, আমি কিচ্ছু বলবো না, শুধু শুনবো। কি হলো, কিছু বলছেন না কেন? আচ্ছা শুনেন, এখন থেকে আর ওই রাত করে ফেরার টেনশন করতে হবে না। মা আমাকে জানিয়ে দিন, আমি চলে যাচ্ছি। সত্যি সত্যি। দু একদিনের মধ্যে চলে যাব। তোমার বিষয়টা আমি ভেবে দেখেছি, পজিটিভ মনে হয়েছে। যদিও লভ্যাংশের 15% ছেড়ে দিতে হচ্ছে, তবুও মানুষের উপকার হবে ভেবে মানসিক প্রশান্তি পাচ্ছি। এটাই রাইট। নাও ইউ ক্যান মুভ। থ্যাংক ইউ বাবা। আমি জানতাম তুমি ভাববে, ভাবার পর তুমি মেনে নেবে, এটাও আমি জানি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদেরকে অনেক বিরক্ত করেছি, নিজের সন্তানের মতো করেই মাফ করে দেবেন প্লিজ, এটা রাখবেন। আর ওই যে আমার বন্ধুর কার্ডটা আছে আপনার কাছে, ডাক্তার, কোনো সমস্যা হলে ওকে ফোন দিবেন, ফোন দিলে চলে আসবে, খুব ভালো মানুষ। মানুষ হিসেবে তুমি কি খারাপ? কাউকে পছন্দ না হলে মুখের উপরে না করে দেওয়া মানুষ আমি। কিন্তু প্রথম যেদিন কথা শুনলাম তোমার, কেন জানি মনে হয়েছিল তুমি একটু অন্যরকম। তাই সেদিন তোমাকে না করতে পারিনি, আজও না করতে পারলাম না। মাঝে মাঝে এসো বাবা, নিজেদের তো সন্তান সন্ততি নেই, তোমাদের মাঝে সন্তানের মুখ খুঁজি, সুখ খুঁজি। ওটাকে অল্প সময় আমাকে অনেক আপন করে নিয়েছে, আপনাদের কথা আমার মনে থাকবে। আমি যাচ্ছি, তুমি বসো, তোমার মামি তোমার জন্য চা নিয়ে আসছে। তুমি কি জানো, তুমি রাতে বাসায় না ফেরা পর্যন্ত অনন্যা জেগে থাকতো? জানি, জানি বলেই রাতে আরো লেট করে ফিরতাম, সকালে ছাড়ি শোনার লোভে। তাহলে তো আর তোমাকে আমার কিছু বলার নেই, যা সিদ্ধান্ত নেবার একটু দ্রুত নিও, বেশি অপেক্ষায় রেখো না। বিশ্বের নাম্বার 1 হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে 2 গুণ পর্যন্ত মজবুত ও কালো, তাই ডাবর আমলা। শুনুন, আমাকে বলছেন?
এখানে আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছেন নাকি? না, এটা একটু আমাকে কষ্ট করে গেটে ঝুলিয়ে দিতে পারবেন? এক্সকিউজ মি, ভালোবাসা হবে? ভালোবাসাও হবে, ভালো ভাষাও হবে। কোনটা চাই? দুইটাই। Hey